আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানচিত্র, এদেশের জাতীয় পতাকা, সংবিধান, সকল কিছুর উপর শকুনের নজর পড়েছে। আপনারা যারা আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা মোরাললেস অনেকেই জেনে গেছেন যে পাকিস্তান এবং সেই দেশের যারা হর্তাকর্তা তারা এই বাংলাদেশকে টার্গেট করে কী ধরনের ভয়ানক চক্রান্তে মেতে উঠেছেন। অতি সম্প্রতি পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মুনির, তিনি আমেরিকা থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যেটি বলেছেন যে আগামীতে ভারতের সঙ্গে যে যুদ্ধটি তারা করবেন সেই যুদ্ধে তাদের যে শুরু, সেই শুরুটা হবে ইস্টার্ন রিজিয়ন থেকে, পূর্বাঞ্চল থেকে। বিষয়টা এতটা ভয়াবহ এবং ভয়ানক। আপনারা জানেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সীমান্ত সেটা হলো পাঞ্জাব, এবং এই সীমান্তকে বলা হয় ওয়েস্টার্ন রিজিয়ন। পাকিস্তানের জন্য ইস্টার্ন রিজিয়ন বলতে বাংলাদেশ এবং সেভেন সিস্টার। আর পাকিস্তানের আসলে পূর্বাঞ্চলীয় কোনো রিজিয়ন নেই এই মুহূর্তে। তো সেক্ষেত্রে যদি তারা পূর্বাঞ্চলীয় রিজন বোঝায় যেখানে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করতে চায়, তাহলে ধরে নিতে হবে যে তারা সেভেন সিস্টার্স, ভারতের যে সেভেন সিস্টার্স সেখানে তারা আক্রমণ পরিচালনা করতে চায়। তাহলে সেটা কিভাবে করবে? পাকিস্তানের যে কোনো সামরিক স্থাপনা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়া মূলত ভারতের যে সেভেন সিস্টার, সেটা মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, তো এই সকল এলাকা পশ্চিমবঙ্গে আক্রমণ করা সম্ভব নয়, এমনকি বিমান হামলাও সম্ভব নয়। আর যাকে বলা হয় সামরিক যে স্থল অভিযান, এটি তো একেবারেই অসম্ভব। তাহলে আসিফ মুনির কথা বললেন কেন? নিঃসন্দেহে তারা বাংলাদেশকে টার্গেট করেছে এবং সেই বাংলাদেশকে টার্গেট করে এখান থেকে ভারতের পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো আক্রমণের পরিকল্পনা যদি তিনি করে থাকেন, তাহলে তার এই যে ইস্টার্ন ফ্রন্ট রিজন, ওয়েস্টার্ন ফ্রন্ট এবং যাকে বলা হয় ভারতের জন্য ওয়েস্টার্ন ফ্রন্ট, কিন্তু যদি ইস্টার্ন ফ্রন্ট বলা হয়, পূর্বাঞ্চল বলা হয়, সেক্ষেত্রে ভারতের পূর্বাঞ্চলের রাজ্য এই কথাটার সঙ্গে মিলে যায়। এই গেল এক। অতি সম্প্রতি যেটি বাংলাদেশের কয়েকটি পত্রিকায় রিপোর্ট করেছে, পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক যে সূত্রগুলো, সেখান থেকে যেটি জানা যাচ্ছে সেটি হলো তারা পশ্চিম পাকিস্তান এই মুহূর্তে আবার পূর্ব পাকিস্তান নিয়ে চিন্তাভাবনা করছে এবং বাংলাদেশ নিয়ে তারা আবার সেই পূর্ববঙ্গের যে মডেল, সেই মডেল নিয়ে চিন্তাভাবনা করছে। খুবই ভয়ানক কথাবার্তা। এখন এই কাজ যদি তাদের করতে হয়, তাহলে এখানে মূলত যেটা তাদেরকে করতে হবে সেটা হলো ধর্মীয় উগ্রবাদ। এটিকে যে কোনো মূল্যে এই ধর্মীয় উগ্রবাদকে চাঙ্গা করতে হবে। এখানে অনেকটা সেই যে বলা হয় আফগান স্টাইলে, তালেবান স্টাইলে সশস্ত্র বিপ্লব তাদেরকে করতে হবে। এমনি তো ধরুন যারা আগে রাজাকারের ট্রেনিং নিয়েছেন, আলবদরের ট্রেনিং নিয়েছেন, আর শামসের ট্রেনিং নিয়েছেন, তো এদের সংখ্যা কত আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না, 1 লাখ নাকি 2 লাখ, যারা পাকিস্তান আর্মির সঙ্গে পাল্লাতে অত্যাধুনিক অস্ত্র চালনা প্রশিক্ষণ তারা লাভ করেছে আছে। আমরা জানি যে 1971 সনে 16ই ডিসেম্বর যে জাতীয় রেসকোর্স ময়দানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে স্বাক্ষর শান্তি চুক্তি হয়েছিল, সেখানে 90,000 ভারতীয় সেনাবাহিনীর কাছে 90,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল। কিন্তু সশস্ত্র যারা রাজাকার তাদের অস্ত্রগুলো গেল কোথায়? তারা কি অস্ত্র সমর্পণ করেছিল? তারা কি মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল কিংবা ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল? আমার জানা নাই। আপনারা যদি জানেন তাহলে বলবেন। কিন্তু মুক্তিবাহিনীর কাছে যে অস্ত্র ছিল, তাদের সেই অস্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি সম্মেলনের মাধ্যমে সেই অস্ত্র সমর্পণ করিয়েছিলেন। কিন্তু রাজাকারদের হাতে যে অস্ত্র ছিল, আলবদরদের হাতে যে অস্ত্র ছিল, আর শামসের হাতে যে অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো কোথায়? এগুলো তো অত্যাধুনিক, সেই ওই সময়ের মধ্যে বিশ্ব কাঁপানো, দুনিয়া কাঁপানো পাকিস্তানি মিলিটারির সমপর্যায়ের অস্ত্রগুলো এই সমস্ত প্যারামিলিটারি বাহিনীকে দেওয়া হয়েছিল। সেই অস্ত্র কোথায়? 2 নম্বর হলো যে এইবার যে অস্ত্র লুট হয়েছে থানা থেকে, যে অস্ত্র লুট হয়েছে বিভিন্ন মহল থেকে, সেই অস্ত্রগুলো কোথায়? এইটি মিলাদ, এই 2 অস্ত্র। 3 নম্বর হলো যে এই যে 10 ট্রাক অস্ত্র মামলা হলো, সেই 10 ট্রাক অস্ত্র তো আছে, কোথায় একটা আছে, সেই অস্ত্র কোথায়? মধ্যে আমরা শুনেছিলাম যে কায়ে বা কারা সশস্ত্র বিপ্লব করার জন্য তাদের প্রস্তুতি ছিল,
সেই অস্ত্র কোথায়, সশস্ত্র অস্ত্র কোথায়? এই প্রশ্নগুলো খুব দ্রুত সামনে চলে এসেছে। এর কারণ হলো মনটা খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেব একই ভাষায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, একই ভাষায় উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আর তাদের দুজনকে 14 কিলো এবং পাকিস্তান সরকার থেকে প্যারামিলিটারি রূপে তারা নিয়মিত বেতন ভাতা পেত। এখন কতজন আলবদর আর শামস রাজাকার বেঁচে আছেন, কতজন মারা গেছেন, তাদের যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো